হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা তো দেখেছেন আমি কলকাতা থেকে শান্তিনিকেতন বোলপুর এসেছি এবং ট্রেনে কিভাবে এলাম এবং সর্বোপরি হোটেলে পৌঁছালাম এবং হোটেলের ডিটেলসটা আমি আপনাদের সকলকে লাস্ট ব্লগে শেয়ার করেছি। আজকে শুরু হচ্ছে তারপর থেকে। এখন আমি বেরোবো, আমি একটি টোটোকে আসতে বলেছি এবং আশপাশের জায়গার বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। তো দেখতে থাকুন আমার ব্লগ, আশা করি খুব 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 ভালো লাগবে। এখন বাজে বিকেল 4:20, মোটামুটি একটু গরমটা কমেছে, হাওয়া দিচ্ছে। আমার টোটো এসে গেছে। দাদা আপনার নামটা? আমার নাম হচ্ছে বিশ্বনাথ দাস। আচ্ছা বিশ্বনাথ দা, আপনি আমাদের তাহলে এখন নিয়ে যাবেন তো? কোথায় যাবো আমরা প্রথমে? ফার্স্ট যাচ্ছি আমরা বিশ্বভারতী, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, যে সমস্ত আশ্রমগুলো সেটা দেখাবো, মিউজিয়াম দেখে তারপর যাবো আপনার সুরুল জমিদার বাড়ি। জমিদার বাড়ি ঘোরার পর যদি আপনার টাইম থাকে তাহলে কোপাই নদী নিয়ে যাবো। চলেছি বোলপুর শান্তিনিকেতন সাইট সিইং করতে। আমি দেখব, আপনাদেরও দেখাবো, চেষ্টা করব আপনাদের একটা প্রপার সাইট সিইংয়ের গাইডেন্স দেওয়ার, প্রত্যেকটা ইনফরমেশন দেব ডিটেলসে। আমাদের টোটো চালক প্রথমে নিয়ে চলেছে বিশ্বভারতী ক্যাম্পাস, তারপর যাব সুরুল রাজবাড়ি। শান্তিনিকেতন বিশ্বভারতী ক্যাম্পাস একটা বিশাল এরিয়া, সব দেখা সম্ভব নয়, বা তাহলে একটা স্পেসিফিক ব্লগ করতে হয় শুধু বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাসের ওপর। আমি চেষ্টা করেছি সব মেন জায়গাগুলো ইনক্লুড করতে। দেখতে থাকুন, ভালো লাগবে। হ্যাঁ, এই জায়গাটার নাম দিলেন পান্থশালা। কেননা মানুষজন যখন কাজ করতেন এখানে বসে বিশ্রাম নিতেন এবং ওই বসে জল তুলে খাওয়াতেন। ওই জায়গাটার নাম হচ্ছে পান্থশালা। তার পেছনে আছে সাদা রঙের দুতলা বিল্ডিং, ওটা হচ্ছে বিশ্বভারতী হসপিটাল। এখানে আমার বা আপনার জন্য, এখানকার টিচার বা স্টুডেন্টদের জন্য বিশ্বভারতী নিজস্ব হসপিটাল। আচ্ছা। আমরা দেখলাম পান্থশালা এবং শুনলাম বিশ্বভারতী হসপিটালের কথা। সামনে যে সুবর্ণ রেখা লেখা বাড়িটি দেখতে পাচ্ছেন, এখানে বিশ্বভারতীর পুরনো বা নতুন বই বিক্রয় করা হয়। আমার আজকের সাথী টোটো চালক বিশ্বনাথ বাবু শুধু টোটো চালকই নন, উনি আজকে আমার ফ্রেন্ড এবং গাইডও বটে। ওনার কাছে সমগ্র ভিডিও জুড়ে আমরা জানবো অনেক তথ্য, যা আপনাদের আকর্ষিত ও মুগ্ধ করবেই। সুতরাং স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ঠাকুর 1873 সালে ওনার বাবার সঙ্গে বেড়াতে যান কোপাই নদী, ওখান থেকে গাছটি নিয়ে এসে বসান এবং একটি করে মুড়ি পাত্র নিয়ে এসে 3 স্টেপ তৈরি করেন। জায়গাটার নাম দেন তিন পাহাড়। না বাংলা সহজ পাঠ বই যে পেন্টিং হয় তারই মধ্যে একটি পাতায় দেওয়া আছে, দেখবেন সহজ পাঠ বই। এটা দিনের বেলায় এখন এরকম লাগছে, রাত্রে যখন ওই যে লাইট দেওয়া আছে লাইটটা পর তখন আরও ভালো লাগে গাছটা দেখতে। এটা বলা হয় তিন পাহাড়। রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়াইফের নাম হচ্ছে মেলানি দেবী, ওনার নামে এটা স্কুল। আপনার এটা বাচ্চাদের স্কুল, এটা হচ্ছে ছোট বাচ্চাদের নার্সারি যাওয়া তাদের স্কুল এটা। আর ভেতরে আছে ক্লাস 5 থেকে 12 অবধি, সেটা হচ্ছে ভেতরে যেটা নাম হচ্ছে পাঠভবন, যেটা আজও আপনি যদি সকালে আসেন, সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত ক্লাস চলে, যদি সকালে আসেন ক্লাস দেখতে পাবেন এখানে। এখানে আপনার নার্সারি দিয়ে 12 অবধি পুরো গাছের নিচে ক্লাস। যদি বৃষ্টি হয় তাহলে ক্লাসরুম আছে, আর যদি বৃষ্টি না হয় তাহলে আপনার গাছের নিচে ক্লাস হয়। ক্লাস হয় বা ভেতরে আছে আম্রকুঞ্জ, শালবৃতি, সিংহবাড়ি, হ্যাঁ, পাঠভবন, অফিস, সমস্ত কিছু দেখতে পেতেন। এটা কোভিডের আগে পর্যন্ত সব ভেতরে ঢুকতে পাওয়া যেত, কিন্তু কোভিডের পর থেকে এখন পাওয়া যায় না ঢুকতে, এখন বন্ধ হয়ে গেছে। নাহলে পায়ে হেঁটে গোটাটা ঘোরা যেত আপনার। এটা হচ্ছে এই গাছের নিচে ক্লাস হয় এখানে। হ্যাঁ, ভেতরে গাছের নিচে ক্লাস। সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত হচ্ছে 5 থেকে 12, এবং নার্সারি কেজি 1 থেকে ক্লাস 4 যাদের তাদের হচ্ছে সকাল 7টা থেকে সকাল 11টা অবধি ক্লাস। আর এখানকার ইউনিফর্ম হচ্ছে ছেলেদের জন্য হলুদ পাঞ্জাবি সাদা প্যান্ট, মেয়েদের জন্য হলুদ শাড়ি। ডান দিকে যে সমস্ত বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মৃণালিনী ছাত্রী নিবাস, রবি ঠাকুরের ওয়াইফের নামে গার্লস হোস্টেল আছে। এটা এখন এখানে আছে না, এইটা ভেঙে গেছে, পাশে নতুন হয়ে গেছে। আমরা আচ্ছা ভেঙে গেছে এগুলো এখন। আর এবং ডান দিকে হচ্ছে সেন্ট্রাল অফিস। এটা সেন্ট্রাল অফিস ডান দিকে? হ্যাঁ, ডান দিকে সেন্ট্রাল অফিস আর বাম দিকে লাইব্রেরি। ডান দিকে যে মাঠটা দেখতে পাচ্ছি
এটা হচ্ছে পৌষ মেলার মাঠ। আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি তারা আমরা সবাই জানি যে শান্তিনিকেতন বা বোলপুরের পৌষ মেলা বিখ্যাত। আমি দাঁড়িয়ে আছি এখন সেই পৌষ মেলারই প্রান্তরে। দেখুন এই মাঠেই কিন্তু পৌষ মেলা হয়। এখন কিছু নেই, বাট এই মাঠেই কিন্তু পৌষ মেলা। গাছের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে লিপিকা ভবন, যেখানে বিশ্বভারতীর সব কালচারাল অনুষ্ঠান হয়, আর ঠিক তার পাশেই রয়েছে বয়েজ হোস্টেল। ওই তো পূর্বপল্লী সিনিয়র ছাত্র নিবাস। বাঁদিকে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, হ্যাঁ হ্যাঁ, এখানে তো বিদেশের লোকজন আসে। তো ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। আর ওই যে রাস্তার ওই পার্টটা হচ্ছে পূর্বপল্লী প্রাইভেট এরিয়া, আর এই পার্টটা হচ্ছে বিশ্বভারতী এরিয়া। সামনে ওই যে বিল্ডিংগুলো দেখতে পাবেন ওইগুলো হচ্ছে ডিপার্টমেন্ট আপনার। আচ্ছা ওই যে সামনে আচ্ছা, এইখানে এসে শেষ হয়ে গেল কিন্তু বিশ্বভারতীর এরিয়া। আমরা ঘুরিয়ে নিলাম, বাদিকে পৌষ মেলার মাঠকে বাদিকে রেখে এগিয়ে যাচ্ছি। সামনে সামনে পুরো প্রান্তরটি পৌষ মেলার মাঠ, এখানেই পৌষ মেলা হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে তো আসবেই। আমাদের টোটো চালক দাদার সাথে কথা হচ্ছিল এই নিয়ে। ওনার মতে লোকে বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এলে আর কিছু বা অন্য কোনো জায়গা দেখতে যাক না যাক, বিশ্বভারতী ক্যাম্পাস দেখতে আসবেই। এমনই বিশ্বভারতী ক্যাম্পাসের গুরুত্ব। এই যে মানে ঘেরা রয়েছে, এইটি পুরোটাই তো আশ্রম প্রাঙ্গণ। হ্যাঁ 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 হ্যাঁ। পাঠভবন একটা, হ্যাঁ। সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে তার নাম তালধ্বজ। ধ্বজ মানে আমরা জানি পতাকা। এই বাড়িটির মধ্যে দিয়ে একটি তাল গাছ দাঁড়িয়ে আছে, তাই নাম তালধ্বজ। এই বাড়িটিতে থাকতেন তেজেশ চন্দ্র সেন, যিনি ছিলেন ব্রাহ্ম সমাজের শিক্ষক। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বনবাণী গ্রন্থে কুটিরবাসী কবিতাতে এই তালধ্বজ এবং তেজেশ চন্দ্র সেনের উল্লেখ আমরা দেখতে পাই। এটা উপাসনা সপ্তাহে একদিন হয় না হয় প্রত্যেক বুধবার সকাল 7টা থেকে 8টা অবধি এখানকার টিচার বা স্টুডেন্টরা প্রার্থনা করার পর বন্ধ করে দেওয়া হয়। এটা তৈরি কি দিয়ে? এটা তৈরি হচ্ছে বেলজিয়াম কাঁচ ও ইটালিয়ান টালি দিয়ে তৈরি। এটা ঢুকতে গেলে হিন্দু মুসলিম গরিব বর্গ বলে ভেদাভেদ নেই, প্রত্যেকটা মানুষই ঢুকতে পায়। ঢুকতে গেলে একটা ড্রেস দরকার, ছেলেদের জন্য সাদা পাঞ্জাবি, সাদা পাপান বা ধুতি, মেয়েদের জন্য সাদা শাড়ি। আপনারাও যদি আসেন বুধবার যে ড্রেসটা বললাম ড্রেসটা বলে আপনারাও ঢুকতে পারেন উপাসনা গৃহের মধ্যে। উপাসনা গৃহ এটা। হ্যাঁ। আর বাঁদিকে এর পাশেই দেখুন, বাঁদিকে ওই যে ভূমিকম্পে শান্তিনিকেতন বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহেশ রবীন্দ্রনাথ ঠাকুর 1862 সালে যখন আসেন এই বাড়িটা তৈরি করেন। বাড়িটার নাম দেবেন শান্তিনিকেতন বাড়ি। এই বাড়িটা বর্তমানে মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামে টিকিট কাটার পর এই মিউজিয়ামটা দেখা যেত। কোভিডের পর থেকে মিউজিয়ামটা বন্ধ আছে এবং শান্তিনিকেতন বাড়ির সামনে একটা পাথরের ভাস্কর্য দেখা যাচ্ছে, কাজটা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে। দেখুন একটা কোনখানে বলুন? বাড়ির সামনে একটা, হ্যাঁ 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 হ্যাঁ, দেখা যাচ্ছে। নাম হচ্ছে অনির্বাণ শেখা। ওটা বানিয়েছেন রামকৃষ্ণ হবে। ওইটা আপনি কিছু বুঝতে পারবেন না, ওর কাছে যাবেন, কাছে যাওয়ার পর ছাওয়া যখন দেখবেন, ছাওয়াটা দেখে বুঝতে পারবেন যে মায়ের সাথে বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, এমনি আপনি দূর থেকে বুঝতে পারবেন না। আর ডান দিকে যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরনো মেলার মাঠ। শান্তিনিকেতনের যে পৌষ মেলাটা প্রথম এখানে হচ্ছে। বর্তমানে আমরা যে মাঠটা দেখি এলাম ওখানে মেলা হয়, প্রথম মেলা এখানে। আচ্ছা, এটা হচ্ছে পুরনো পৌষ মেলার মাঠ। এখানে আগে পৌষ মেলা হতো, এখন অন্য জায়গায় হয়। যে জায়গায় হয় সেটা আমি আপনাদের আলাদা করে দেখাচ্ছি বা দেখিয়েছি, বাট এইখানে আগে পৌষ মেলা হতো। এটা হচ্ছে পুরনো পৌষ মেলার মাঠ। এই মাঠটা আগেরটার থেকে ছোট, আগের এখন যেখানে হয় সেটা অনেক 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 বড়। নৌকা করে ভাগীরথী গঙ্গা উনি কাঠো ঘাটে ওঠেন, ওখান থেকে পালকি করে আসার মধ্যে তিনি জোড়া ছাতিম তলায় উনি বিশ্রাম করেন। বিশ্রাম করার পর খুবই শান্তি পান। শান্তি পাওয়ার পর উনি 2 লাইন কবিতাও লিখলেন। কবিতা তিনি আমার প্রাণী আড়া মনি আমাদের আত্মার শান্তি। 2 লাইন লেখার পর দেখলেন আদিবাসীরা যাচ্ছে, তখন আদিবাসী জিজ্ঞেস করল আদিবাসীর জায়গা কার। উনি তখন বললেন এখান থেকে 11 কিলোমিটার দূরে রায়পুর বলে গ্রাম, ওখানকার জমিদারের জায়গা। তো জমিদারের নাম না ভুবন মোহন সিংহ রায়, আর ওনার নামে জায়গাটা পরিচিত হচ্ছে ভুবনডাঙ্গা।
এবং ওনার কাছ থেকে 1 টাকার বিনিময়ে সম্মুখী রবীন্দ্রনাথ ঠাকুর বাবা থেকে এবং উনি আশ্রম তৈরি করেন। এটা যেমন বছরে 4 বার খোলা হয়, মেলার সময়, দোলের সময়, 20শে জানুয়ারি 4 বার খোলা হয়। তখন যদি আসেন, যে ড্রেসটা পড়লাম আপনারা যদি আসেন এখানে উঠতে পারবেন। যে মেলা উদ্বোধন অনুষ্ঠানটা এখানে হয়, বসন্ত উৎসব এখানে হয়, 20শে জানুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার মৃত্যু দিবস এখানে পালিত হয়। আমরা এখানে একটা ছবি তুলে দিই। ওই যে দেখতে পাচ্ছেন, দেখুন সামনে 4 কোণা মতো করা আছে, মেঝেতে ছাতিম গাছ আছে। ওই জোড়া ছাতিম গাছটা মারা গেছে, পরবর্তীকালে এই ছাতিম গাছটা লাগানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এসে গেলাম মিউজিয়াম চত্বরের সামনে। না, এটা পার হেড হচ্ছে 100 টাকা টিকিট। আচ্ছা, এখানে স্টুডেন্ট আইডেন্টি কার্ড যদি থাকে তাহলে 10 টাকা আপনার। এর ভেতরে 5খানা বাড়ি এবং ওনার ব্যবহার করা জিনিসগুলো এই যে এই বাড়িটার মধ্যে রাখা আছে। কোনটা? এই যে এই বাড়িটার মধ্যে রাখা আছে আপনার ওনার ব্যবহার করা জিনিসগুলো, যেমন ধুতি, পাঞ্জাবি, যে সমস্ত জিনিসগুলো রাখা আছে। আর যেটা নোবেল সেটা আপনার রাখা ছিল এখানে, এখান থেকে চুরি হয়ে গেছে, এখন রেপ্লিকা রাখা আছে। আর তার পাশে আছে ওনার গাড়ি, যেটা পুরনো যেটা জিপ গাড়ি আপনার, সেটাও রাখা আছে এখানে। এটা দেখতে গেলে প্রত্যেকটা দিন সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে, কিন্তু আপনার বুধবার এবং বৃহস্পতিবার ছুটি থাকে। আর যদি ন্যাশনাল হলিডে হয় তাহলে ছুটি। কলা ভবনের অফিস এবং আর্ট গ্যালারি হচ্ছে এটা। এইটার নাম কি? এগুলো হচ্ছে নাম হচ্ছে আপনার ইগলু। এগুলো যে বড়কে দেশে যে এটা আর্ট কলেজের স্টুডেন্টরা তৈরি করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার নাম কি? এটার নাম হচ্ছে সাঁওতাল ফ্যামিলি বা আদিবাসী পরিবার। এনারা এক জায়গা থেকে অন্য জায়গায় বাসস্থান চেঞ্জ করছে। দেখুন এই পাশটা পুরুষ, ওই পাশটা মহিলা। মহিলা ঝুড়ির মধ্যে আছে চটের বস্তা, কোলের মধ্যে বাচ্চা, এবং পুরুষের বাঘের মধ্যে আছে বাড়ির মালপত্র, বাঘের মধ্যে বাচ্চা, সঙ্গে কুকুরটা যাচ্ছে। এটার নাম কি করবে? 1938 সালে তৈরি করেছিলেন। আর ডান দিকে লেখা আছে দেখুন মালঞ্চ। হ্যাঁ, মালঞ্চ লেখা। এই বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ। এই বাড়িটার থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ে, যার নাম হচ্ছে মীরা দেবী। থাকতেন এই বাড়িটা। এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রামচন্দ্র কর্বেজের তৈরি। এটার নাম হচ্ছে মিলকল বা কলের বাসি। কলের বাসি বলতে বোঝায় রাইস মিলকে, রাইস মিলকে বলতে বোঝায়। এই যে 2 আদিবাসী মহিলা আছে, এনারা রাইস মিলে কাজে যাচ্ছেন। পেছন থেকে বাচ্চারা তার মায়ের আঁচলগুলো টানছে, বলছে মা আমি তোমার সঙ্গে যাবো। কিন্তু মায়ের মাথা আছে টিফিনে পুরোটো, মা ঘুরে তাকাতে পারছে না। ওই পাশে আছে মাসি, মাসি ঘুরে তাকাচ্ছে। এটা রামচন্দ্র কর্বেজ 1955 থেকে 56 সালের মধ্যে উনি তৈরি করেছিলেন। আর এইটা হচ্ছে কলা ভবন, এটা হচ্ছে আর্ট কলেজের পেন্টিং ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা, এখানে আর্ট কলেজ আর পেন্টিং ডিপার্টমেন্ট আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ রামচন্দ্র কর্বেজ। হ্যাঁ, এটা উনি বোঝাতে চেয়েছেন দুপারা কাপড় কাটছে। দেখুন এই কালচারটার মধ্যে এই সাইডে হয়, কালচারটার মধ্যে দেখুন। হ্যাঁ, দুপারা কাপড় কাটছে। মাথা নেই দেখুন, না মাথা নেই কেন? তার কারণ দুপারা যখন ঘুরে হয়ে কাপড় কাটছে তখন মাথাটা দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, আর উনি সেই মডেলে বানালেন রামচন্দ্র কর্বেজ। এটি প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শান্তিদেব ঘোষের বাড়ি। সামনে ডিটেলসে লেখা আছে উনি কত সালে বাড়িটি কিনেছিলেন, কার কাছ থেকে কিনেছিলেন ইত্যাদি। হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে এইটা, এবং বাড়িটা এই যে গেটের মধ্যে লেখা আছে দেখুন সংস্কৃত দন্ত নয় নন্দ লেখা আছে, এদিকে লেখা আছে, এদিকে লেখা আছে। অমর্ত্য সেন না, মেডিসিন হচ্ছে অমর্ত্য সেনের বাবার নাম আশুতোষ সেন। অমর্ত্য সেন যখনই আসেন উনি এখানে উঠেন, হোটেল বা লজে না, এই বাড়িতেই উঠেন উনি। এবং জানবেন হয়তো যে অমর্ত্য সেন নামটা দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কেন দিয়েছিলেন তার কারণটা হচ্ছে অমর্ত্য সেনের মায়ের নাম ছিল অমিতা সেন, আর অমিতা সেন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রী। যখন অমর্ত্য সেনের জন্ম হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেন আমার ছেলের নামকরণ করেন, তখন অমর্ত্য নামটা দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়া 2টো নাম করেছিলেন কার, এক হচ্ছে কণিকা বন্দ্যোপাধ্যায় ও ইন্দিরা গান্ধী। যেমন ইন্দিরা গান্ধীর নাম দিয়েছিলেন কি না প্রিয়দর্শনী, এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়েছিলেন মোহর। এটি বিশ্বভারতীর ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের মাঠ। এই বাঁদিকে দেখা যাচ্ছে শান্তিনিকেতন পৌষমেলার পার্কিং গ্রাউন্ড, মানে পৌষমেলার সময় এখানে গাড়ি পার্কিং করা হয়। বিশ্বভারতীর এরিয়া মোটামুটি শেষ হয়ে গেল এবং অনেকগুলো জিনিস দেখলাম, আপনাদেরও দেখালাম। এবার নেক্সট ডেস্টিনেশন চলে এলাম পরবর্তী গন্তব্য সুরুল রাজবাড়ি। এখানে প্রবেশ মূল্য আছে 10 টাকা করে। সুরুল রাজবাড়ি সুরুল সরকার বাড়ি নামেও পরিচিত। এটি তৈরি করেন শ্রীনিবাস সরকার আনুমানিক 250 বছর আগে। বলা হয় বীরভূমের জমিদার ছিলেন এই সরকার বংশ।
এবং বীরভূমের সার্বিক উন্নয়নে সরকারদের অবদান অনস্বীকার্য। সামনে দেখতে পাচ্ছেন নাট মন্দির, যেখানে আজও দুর্গাপুজো হয়ে আসছে, যা প্রায় 250 বছর পুরনো। হাতে সময় কম, তাই সুরুল রাজবাড়ি থেকে সোজা চলে যাচ্ছি কঙ্কালীতলা সন্ধ্যা আরতি দেখতে। চলে এসেছি কঙ্কালীতলায় সন্ধ্যেবেলা একটু আরতি দেখবো বলে। ওই আগে জায়গাগুলো তো দেখা হয়ে গেল, ওখান থেকে ডাইরেক্ট কঙ্কালীতলায় এলাম জাস্ট এই সন্ধ্যা আরতিটা একটু দেখবো বলে। এমনি পুজো দিতে আমি পরে আসবো, সেটা ডিটেলস আপনাদের দেখাবো। এখন আমি জাস্ট একটু আরতিটা দেখতে এসেছি সন্ধ্যেবেলা। চলুন দেখা যাক। কঙ্কালীতলায় কোপাই নদীর তীরে যে সন্ধ্যা আরতি, তার পূর্ণ ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তাই এখানে আর পুরো সন্ধ্যা আরতি দেখালাম না। আজকের মতো সাইট সিইং দেখা শেষ। মেইনলি 3টে জায়গা আজকে ঘুরলাম, আর সাইট সিইং উইল কন্টিনিউ টুমরো অ্যান্ড দিস ব্লগ উইল অলসো কন্টিনিউ টুমরো। এখন বাজে রাত 10টা 10, আর এবার যাব ডিনারে। এখানে অনেকে খেতে টেতে এসছে, দেখছি লনে বসে অনেকে খাচ্ছে, ডিনার করছে। ডিনার এসে গেছে, রুটি আর চিকেন। চিকেনটা আমি আজকে দেশি মুরগি নিয়েছি, কলকাতায় তো পাওয়া যায় না দেশি মুরগি, ওই জন্য এখানে দেশি মুরগি নিয়েছি। দেখি কিরম খেতে, খেয়ে জানাচ্ছি। ডিনার করে রুমে চলে এলাম। ডিনার খুব ছিল ভালো, চিকেনটা খুব ভালো করেছে, ঝাল ছিল না, যেটা আমার মেন প্রবলেম। ওভারঅল টেস্ট খুব ভালোই ছিল এবং ঘরোয়া রান্না। তো আজকের মতো গুড নাইট জানাতে হচ্ছে, দেখা হচ্ছে আগামীকাল সকাল। গুড মর্নিং, সুপ্রভাত। আমি গতকাল বেরিয়েছিলাম একটি টোটো নিয়ে এই চারিপাশটা একটু ঘুরে দেখার জন্য, কিছু কিছু জায়গা আর কি। সেই চারিপাশ ঘুরে দেখা বা সাইট সিইংটা আজকে কন্টিনিউ করব। আমার যে টোটোটা আমি নিয়েছিলাম ওর সাথে 2 দিনের জন্য আমি বুক করেছি। গতকাল কিছু জায়গা দেখেছি, আজকে কিছু জায়গা দেখবো। এবার আজকের জায়গাগুলোই একটু পরেই আমি বেরোবো। এখন বাজে ওই 8:30। টোটোকে আমি ফোন করে দিয়েছি, ও আসবে, আসলেই আমি বেরিয়ে যাব। বাট বিফোর দ্যাট ব্রেকফাস্ট করে নেব। চলুন তাহলে যাওয়া যাক। এমনিতে আজকে ব্রাইট সানি ডে, রোদ্দুর তো এখানে আছেই, টেম্পারেচারও ভালো। ওই এখন ওই 34 ডিগ্রি এরকম রয়েছে, বাট ওটা বেড়ে যাবে। বেশি রোদ হওয়ার আগে, লাঞ্চের আগে দেখা যাক যদি কিছু দেখে নেওয়া যায়, সেগুলো দেখতে থাকি। চলুন তাহলে যাওয়া যাক। ব্রেকফাস্ট টেবিলে আমি নিয়েছি আজকে পুরি, সবজি আর মিষ্টি। মিষ্টি দিয়েছে হচ্ছে বোঁদে। এটা খেয়ে এক্ষুনি বেরিয়ে যাব আমি সাইট সিইং করতে। আমার টোটো এসে গেছে, এক্ষুনি বেরিয়ে যাব। ব্রেকফাস্ট ডান, এবার সাইট সিইং এর নেক্সট জায়গায় যাব। আমরা এখন চলেছি সৃজনী শিল্পগ্রাম। পৌঁছে গেলাম সৃজনী শিল্পগ্রাম। এখানে প্রবেশ মূল্য আছে এবং ডিটেলসটা আপনাদের স্ক্রিনেই দেখতে পাবেন। পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের সাংস্কৃতিক গ্রাম হল সৃজনী শিল্পগ্রাম, পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে অবস্থিত। এই কমপ্লেক্সটি 26 বিঘে জমির জুড়ে বিস্তৃত এবং EZCC সদস্য রাষ্ট্র আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 9টি ঐতিহ্যবাহী কুঁড়েঘরের আকারে 9টি জাদুঘর নিয়ে গঠিত। কুঁড়েঘরগুলিতে ঐতিহ্যবাহী স্থাপত্য বৈশিষ্ট্য এবং নকশা রয়েছে। শিল্পগ্রামে নির্মিত ঐতিহ্যবাহী কুঁড়েঘরে 1000টিরও বেশি নিদর্শন সংগ্রহ রয়েছে। অধিগ্রহণগুলি 25 বছরেরও বেশি পুরনো। উদ্দেশ্য হল প্রতিটি কুঁড়েঘরের মধ্যে প্রতিটি রাজ্য এবং তাদের সাংস্কৃতিক বাস্তবসম্মত আভাস প্রদান করা, যা একটি পৃথক সত্তা হিসাবে এবং তবুও জোনের অন্যান্য রাজ্যের সাথে সংযুক্ত।
শিল্পগ্রামের শান্ত প্রাকৃতিক পরিবেশ দর্শনার্থীদের আকর্ষণ করে এবং এখন এই অঞ্চল একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। হয়ে গেল সৃজনী শিল্পগ্রাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এত গরম না, যদি গরমটা একটু কম থাকতো হয়তো আরও কিছুটা টাইম স্পেন্ড করা যেত, বাট বীরভূমে এই গরমে এই টাইমে আসলে এর থেকে বেশি আর টাইম স্পেন্ড করা যাচ্ছে না। বাট যেইটুকু দেখলাম ভালোই লাগলো, আপনাদেরকেও দেখালাম, আশা করি আপনাদের দেখে ভালো লেগেছে। সুটেবল টাইমে আসবেন, দেখবেন ভালো লাগবে। এবার এসে গেলাম হচ্ছে ডিয়ার পার্কে। আমাদের টোটো চালক ভাই আমাকে ডিয়ার পার্কে নামিয়ে দিল, বললো ডিয়ার পার্কটা দেখে আসুন। আমি এলাম ডিয়ার পার্ক দেখতে, প্রবেশ করলাম ডিয়ার পার্কে। আচ্ছা, এই ডিয়ার পার্কের কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, যেটা আছে সেটা হচ্ছে একটা নিয়ম। সেই নিয়মটা হচ্ছে এই যে আপনাকে একটা মানে সচিত্র পরিচয়পত্র একটা দেখাতে হবে, আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড বা লাইসেন্স, সেইটা দেখালেই হবে। মানে এখানে ঢুকতে গেলে ওটাই হচ্ছে এন্ট্রি, ওটা দেখালেই ওরা এন্ট্রি করে দেবে, একটা চিরকুটে লিখে দেবে, ব্যাস দ্যাটস ইট, এন্ট্রি হয়ে যাবে। এই দূরে দেখুন দেখা যাচ্ছে, আমি ঢুকেই মোটামুটি 2-3টে ডিয়ার স্পট করে ফেললাম। তো এখানে আছেই সর্বসাকুল্যে 10 থেকে 12টি ডিয়ার, যা আমি জানতে পারলাম। তো 3টে আমি আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি। আর যা গরম, আর মনে হয় না ভেতরে খুব একটা বেশি যাওয়া যাবে, আবার ফিরে যাব। তো ডিয়ার দেখার লক্ষ্যে এসছিলাম, সেটা সাকসেস। 3টে ডিয়ার আপনাদের চোখের সামনে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, ডিয়ার পার্ক থেকে ফেরার পথে দেখতে পেলাম গীতবান হোমস্টে, যেখানে উইন্ডোজ নির্মিত আমাদের সকলের প্রিয় বাংলা ছবি বেলা শুরুর শুটিং হয়েছিল। দেখুন এখনো পোস্টার রয়েছে। আর বাড়ির সামনের এই ঝাউবন যা ছিল ছবিরই অংশ। যে ব্রিজটার ওপর দাঁড়িয়ে আছি এর নিচে রয়েছে কোপাই নদী। জল এখানে একদমই কম, তাও কঙ্কালীতলায় যেখানে গেছিলাম ওইখানে কঙ্কালীতলার মন্দিরের পাশে তাও জল আছে, এখানে তো জল একদমই কম। তো বর্ষাকালে এখানে অনেক জল হয়। শুনলাম এখানে নাকি হাটবারে হাট বসে, বাউল গান হয়। তো এখন তো দুপুরবেলা, এখন তো কিছু হবে না। এখানে বাউল গান হয় আর হাটবার এখানে। ও আচ্ছা আচ্ছা, বিকালের দিকে। এই ব্লগটা আর বড় করছি না, কিন্তু সাইট সিং এখনও দেখা শেষ হয়নি, যেমন সোনাঝুরি হাট, আরও অনেক জায়গা, সেগুলো দেখাবো পরবর্তী পর্বে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের একটা ইনফরমেটিভ ব্লগ উপহার দিতে পেরেছি এই সংক্ষিপ্ত সময়। ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন ভিউয়ার হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি শান্তিনিকেতন ট্যুরের শেষ পর্বে।